এবার যে খবরে চোখ রাখবো, কলকাতার 7 মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ, সোমবার দোষী সাব্যস্ত, মঙ্গলবার সাজা ঘোষণা। রাজীব ঘোষকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা কলকাতা নগর দায়রা আদালতের। 7 মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত দোষী প্রমাণিত, তার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা। অদ্রিজা ঘোষ রয়েছেন ফোনে। অদ্রিজা, জয়নগর ফারাক্কার পর এবার শহর কলকাতার ঘটনায় কি খবর? শিশুকন্যার যৌন হেনস্থার ঘটনা, 7 মাসের শিশুকন্যার যৌন হেনস্থার ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা। গতকাল এই ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত, আজ মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা। কলকাতার 7 মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থার ঘটনায় সোমবার দোষী সাব্যস্ত, মঙ্গলবার সাজা ঘোষণা করল আদালত। রাজীব ঘোষ অভিযুক্ত, দোষী সাব্যস্ত হওয়ার পর তার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা। কলকাতা নগর দায়রা আদালতের বিচারকের নির্দেশ। 7 মাসের শিশুকন্যার যৌন হেনস্থার অভিযোগে দোষী সাব্যস্ত রাজীব ঘোষকে মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত। এর আগে জয়নগরের বিজয়া, ফারাক্কায়, আর এবার শহর কলকাতায় 7 মাসের শিশুকন্যার যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত দোষী সাব্যস্ত হওয়ার 24 ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। সাংবাদিক বৈঠকে পুলিশ কর্তা কি জানাচ্ছেন দেখুন। এই যে আমাদের একটা ফুটপাতবাসী 7 বছরের বাচ্চা, যে এখনও 7 মাসের বাচ্চা, যে এখনও হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এই যে নৃশংসতম ঘটনা তার সঙ্গে হয়েছে, সে জানি না সে আর কোনো দিন তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কি না। তার এই যে অপূরণীয় ক্ষতি, এটা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারটা আমরা মাত্র 78 দিনের মাথায় এনে দিতে পেরেছি। থ্যাংক ইউ। এই ঘটনায় আইনজীবীর কি বক্তব্য দেখুন। ডিফেন্সও বলেছিল এই পয়েন্টগুলো উঠেছিল যে ওর বৃদ্ধা মা আছে এবং ওর বয়স কম ইত্যাদি, ওই পয়েন্টগুলোর কাটল করার জন্য আমরা অনারেবল সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিয়েছি। যেটা মেন আর্গুমেন্টের পয়েন্ট ছিল আমার তরফে, আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় ক্রাক্স অফ দ্য কেস, যে ক্যালকাটা পুলিশ আজকে একটা ইতিহাস করলো, ক্যালকাটা পুলিশের এই মামলাটা, এবং বেঙ্গল জুডিশিয়ারি একটা ইতিহাসের পার্ট হলো। এই জন্য বলছি যে এই ধরনের মামলায় এখনও পর্যন্ত ডেথ সেন্টেন্স আমরা দেখতে পাইনি, কারণ এখানে মেয়েটি বেঁচে গেছিল বা এখন অবধি বেঁচে আছে। এই কোশ্চেনটা আমাদের বারবার উঠেছে যে এই মেয়েটির মার্ডার হয়নি, তাহলে কি আমরা ডেথ সেন্টেন্স চাইতে পারি? কিন্তু আমার দুটো প্রেয়ার ছিল। প্রেয়ারগুলো হলো যে যেহেতু 65 সাবসেকশন 2-তে এবং সেকশন 6-এ মার্ডারের প্রভিশন, এই ডেথসের প্রভিশন আছে, সেখানে কিন্তু কোথাও বলা হয়নি যে ভিকটিমকে মরতেই হবে। সো এখানে আমাদের ভিকটিম অসুস্থ এবং সে কী অবস্থায় ফিরবে। সকালবেলার হিয়ারিংয়ের সময় এই কথাটা আমি বারবার বলেছি যে মেয়েটা যদি সুস্থ হয়েও বাড়ি আসে, তাহলে ওকে সারা জীবন এই মেন্টাল অ্যাগনি ক্যারি করতে হবে। প্রসিকিউশনের তরফে, আমাদের তরফে একটা গ্রেট হার্ডেল ছিল যে এই ধরনের কেসের কোনো ইকুইভ্যালেন্ট কেস স্টাডিজ আমরা খুঁজে পাইনি। আদালত এটাকে বিরলতম মনে করি এটা ডেথ সেন্টেন্স, কারণ ডেথ সেন্টেন্স দিতে গেলে যে কোনো ফ্যাক্টকে বিরল থেকে বিরলতম হতে হয়, এবং সেই পার্টটাই আমাদের সকাল থেকে আজকের হিয়ারিং ছিল, যেটা আমরা করেছি। এবং লার্নেড কোর্ট আমার সাবমিশন বা আমাদের স্টেটের সাবমিশনটা মেনে নিয়েছেন, এবং আলটিমেটলি লার্নেড কোর্ট বলেছেন যে এই ক্ষেত্রে লার্নেড কোর্ট ডিটেলস তার অবজারভেশনটা পড়ে শোনান, এবং তিনি বলেন যে এই অ্যাকিউজ পার্সনের সোসাইটিতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই মেয়েটির দেহ নিয়ে রীতিমতো খেলা করা হয়েছে, এবং এই জায়গা থেকে ডেথ সেন্টেন্স ছাড়া উনি আর কিছু দিতে পারছেন না। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ডেথ সেন্টেন্স আজকে দিলেন, এবং 10 লক্ষ টাকা মেয়েটির বাড়ির লোককে দেওয়ার জন্য একটা সুপারিশ করলেন ডিএলএস এর উপরে। যে সেকশনে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেটা যে আরেকবার যদি সেকশন 6 অফ পক্সো অ্যাক্ট, সেকশন 65 সাবসেকশন 2-তেও ডেথ সেন্টেন্স ছিল, কিন্তু যেহেতু 42 অফ দ্য পক্সো অ্যাক্টে বলা আছে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা হবে, যেটা ম্যাক্সিমাম, এই জন্য সেকশন 6 পক্সো অ্যাক্টের সাজা দেওয়া হলো। আর 10 লক্ষ টাকা কম্পেনসেশনের জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে স্কিমে বলা হয়েছে, তারা এবারে সেই ব্যবস্থাটা করবে। অ্যাকিউজ পার্সন অ্যাপিলের জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে অ্যাজ পার অনারেবল কোর্ট জাজমেন্ট, এবং সেইটা সামনে রেখে তাকেও লার্নেড লয়ার দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, কারণ প্রত্যেকটা ডেথ সেন্টেন্স হাইকোর্টের কনফার্মেশনের পরই এক্সিকিউশন হয়। কলকাতায় 7 মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থা, সোমবার দোষী সাব্যস্ত করল আদালত, আর আজই সাজা ঘোষণা। মৃত্যুদণ্ডের সাজা শোনালো আদালত। কলকাতায় 7 মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থার ঘটনায় রাজীব ঘোষকে মৃত্যুদণ্ডের সাজা শোনালো কলকাতার নগর দায়রা আদালত।
7 মাসের শিশুকন্যা যৌন হেনস্থার ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা, অভিযুক্ত রাজীব ঘোষকে দোষী সাব্যস্ত করার 24 ঘন্টার মধ্যেই মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল আদালত। 7 মাসের শিশুকন্যা যৌন হেনস্থার ঘটনায় গুরুতর জখম শিশুকন্যা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমতো অবস্থায় অভিযুক্ত রাজীব ঘোষকে দোষী সাব্যস্ত করেছে সোমবার আদালত। আর আজ রাজীব ঘোষের মৃত্যুদণ্ডের সাজা শোনালো কলকাতা নগর দায়রা আদালত। জয়নগর ফারাক্কার পর এবার শহর কলকাতা। দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা, মৃত্যুদণ্ডের সাজা শোনালো আদালত। অদ্রিজা ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন এই খবর নিয়ে। অদ্রিজা, আদালতের নির্দেশে আজ কি উঠে আসলো? দেখো, যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসছে যে কলকাতার যে ফুটপাতে 7 মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগে এই মামলায় কলকাতার নগর দায়রা আদালতে বিশেষ পক্ষ আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছিল রাজীব ঘোষ। এই মামলায় ধৃত সোমবার, এবং তাকে আজকে যে বিষয়টি দেখা যাচ্ছে যে এই দোষী রাজীব ঘোষকে কিন্তু মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ পক্ষ আদালত। এবং যে বিষয়গুলি দেখা যাচ্ছে যে এখানে সেকশন 6 অফ পক্সো অ্যাক্ট, এই ধারায় কিন্তু তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু আমরা আদালত সূত্র মারফত জানতে পারছি। এবং তার পাশাপাশি গতকালই আমরা দেখেছি যে ভারতীয় ন্যায় সংহিতার 137 ক্লজ 2, 140 ক্লজ 4, 140 ক্লজ 1, 62, 118, 65 ক্লজ 2 এবং সেকশন 6 পক্সো অ্যাক্ট, এই ধারায় কিন্তু দোষী সাব্যস্ত করে বিশেষ পক্ষ আদালত এই মামলায় ধৃত রাজীব ঘোষকে। এবং সেক্ষেত্রে যে বিষয়গুলি আদালত সূত্র মারফত আরো উঠে আসছে যে 4 বছরে 34 দিনের মাথায় কিন্তু এই মামলার শুনানি শেষ হয় এবং মোট 24 জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এই মামলার ক্ষেত্রে। এবং আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রে উঠে এসছে, যেমন এই শিশুকন্যাকে কিন্তু ফুটপাত থেকে ঘুমন্ত অবস্থায় তুলিয়ে গিয়ে কিন্তু ধর্ষণ করার অভিযোগ ওঠে। এবং সেক্ষেত্রে পরে ওই শিশুকন্যাকে ফুটপাতে রেখে পালিয়ে যায় দোষী রাজীব ঘোষ, এবং পরবর্তীতে নির্যাতিত শিশুকন্যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং এই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু এই থানায় অভিযোগ দায়ের করা হয়। এবং তার পরবর্তীকালে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসছে, সেক্ষেত্রে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে আদালতে কিন্তু এক্ষেত্রে বিচারকের পর্যবেক্ষণ, এমনটাই কিন্তু আমরা আদালত সূত্র মারফত জানতে পারছি। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক্ষেত্রে উঠে এসছে, যেমন এই মামলায় 7 জন বিশেষজ্ঞ পরীক্ষা করেছিলেন এবং তার মধ্যে একজন সিএফএসএল বিশেষজ্ঞ ছিলেন কেন্দ্রীয় সংস্থার। এবং ডিএনএ প্রোফাইল নির্যাতিতার পরা পোশাকের সঙ্গে মিলে গেছে। গাইড প্যাটার্ন যেটা হয়, সেই গাইড প্যাটার্নে কিন্তু ধৃতর খুব অনন্য গাইড প্যাটার্ন ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু কমপ্লিট পেরিনাল রাপচার হয়েছিল নির্যাতিতার, এমন বিষয়গুলো উঠে এসছে। এবং জঘন্য মেডিকেল ইনজুরি হয়েছে নির্যাতিতার। এবং সেক্ষেত্রে চিকিৎসকদেরও কিন্তু যে মত, সেক্ষেত্রে বিরল থেকে বিরলতম ঘটনা এটি। এবং সেক্ষেত্রে নির্যাতিতা শিশুকন্যার কিন্তু জনিপথে মলদ্বার খোলা ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি গত 2 মাসের বেশি সময় থেকে কিন্তু এই নির্যাতিতা শিশুকন্যার কিন্তু শরীরের যে ওজন, তার কিন্তু বৃদ্ধি নেই, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং তার পাশাপাশি কামড়ের চিহ্নেরও কিন্তু বিশ্লেষণ করা হয়েছিল। এবং সব মিলিয়ে আজকে কিন্তু এই মামলায় যিনি ধৃত ছিলেন রাজীব ঘোষ, অর্থাৎ তাকে পরবর্তী ক্ষেত্রে গতকাল আমরা দেখেছি তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, আজকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, এমন ঘটনার কিন্তু আমরা সাক্ষী রইলাম। একেবারেই অদ্রিজা, এক্ষেত্রে দাঁড়িয়ে ওই শিশুকন্যার পরিবার, এই মামলায় যারা আইনি লড়াই লড়লেন তারা, তাদের পরিচিত পরিজন, তাদের কি প্রতিক্রিয়া? দেখো, এক্ষেত্রে যে বিষয়টি জানা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি আইনজীবীদের তরফে যারা প্রসিকিউশনের তরফে ছিলেন, অর্থাৎ বিশেষ কৌশলী যিনি ছিলেন, তিনি কিন্তু এই বিষয়গুলি তুলে ধরেছেন যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা। এবং এক্ষেত্রে যে নির্যাতিত শিশুকন্যা, তার মৃত্যু না হলেও তিনি তার যে পরিস্থিতি, শারীরিক যে পরিস্থিতি, সেখানে কিন্তু জীবন মৃত্যু ঠিক মাঝামাঝি পরিস্থিতি, এমন বিষয়গুলোই কিন্তু উঠে এসছে, আমরা দেখতে পাচ্ছি। এমন বিষয়গুলোই কিন্তু তুলে ধরেছেন আজকে আদালতে আইনজীবী।
একেবারে অদ্রিজা ঘোষ যেমন জানালেন, কলকাতায় 7 মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থার ঘটনায় সোমবার দোষী সাব্যস্ত, মঙ্গলবার সাজা ঘোষণা, রাজীব ঘোষকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা, সাজা শোনালো কলকাতা নগর দায়রা আদালত। ঘটনার পর কতদিন ধরে এই মামলা চলেছিল, সওয়াল জবাব চলেছিল, কতদিনের মাথায় দোষী সাব্যস্ত এবং তারপর 24 ঘন্টার মধ্যে সাজা ঘোষণা, ঘটনার শুরু থেকে যদি আরেকবার বিস্তারিত জানাও অদ্রিজা। এবং সেই নর্থ ডিভিশন বটতলা থানা, যে এলাকায় নর্থ ডিভিশনের পুলিশের বিরুদ্ধে আরজিকর কাণ্ডে একের পর এক অভিযোগ, সেখানেই 7 মাসের শিশুকন্যাকে বটতলা থানা এলাকায় নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর 24 ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ডের সাজা শোনালো আদালত। সরাসরি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি চোখ রাখছি আমরা। এলাকাগুলোতে বৈধ দোকান থেকে প্রচুর পরিমাণে অস্ত্র বেরিয়ে যাচ্ছে অবৈধভাবে বেরোতে। দীর্ঘদিন ধরে এই নেটওয়ার্কটা চলছে। না বৈধ দোকানে তো আমি শহর কলকাতায় 7 মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থার ঘটনায় গতকাল দোষী সাব্যস্ত আর আজ 24 ঘন্টার মধ্যে সাজা ঘোষণা। রাজীব ঘোষকে মৃত্যুদণ্ডের সাজা শোনালো কলকাতা নগর দায়রা আদালত। বটতলা থানা এলাকা, নর্থ ডিভিশনের পুলিশ এই ঘটনার তদন্তে জয়নগর, কুলতলি, ফারাক্কার পর এবার শহর কলকাতায় 7 মাসের শিশুকন্যার যৌন হেনস্থার ঘটনায় সাজা ঘোষণা। দোষী সাব্যস্ত রাজীব ঘোষকে 24 ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ডের সাজা শোনালো আদালত। কলকাতা নগর দায়রা আদালতের নির্দেশ। একদিকে যে খবর আজ সামনে এসেছিল, জয়নগরে বিজয়ার ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত মুস্তাকিম সর্দার, তার ফাঁসির সাজা শোনানোর পর উচ্চ আদালতে মামলা দায়ের করেছে সে মৃত্যুদণ্ড রোধ করাকে, ফাঁসির সাজাকে চ্যালেঞ্জ করে। আর এরই মাঝে আজ কলকাতা নগর দায়রা আদালত 7 মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থা নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্তকে। গতকাল 24 ঘন্টার মধ্যে আজ সাজা শোনালো কলকাতা নগর দায়রা আদালত। বটতলা থানা এলাকার এই ঘটনায় হারিম করা ঘটনা, 7 মাসের এক শিশু সন্তানকে নির্যাতনের ঘটনায় রাজীব ঘোষ অভিযুক্ত, দোষী সাব্যস্ত হলো সওয়াল জবাবের পর। গতকাল আদালত বিচারক দোষী সাব্যস্ত করা 24 ঘন্টার মধ্যেই তার মৃত্যুদণ্ডের সাজা শোনালো আদালত। এর আগে শারদোৎসবের সময় জয়নগরের কুলতলিতে বিজয়াকে ধর্ষণ খুনের ঘটনা, নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় একইভাবে বারুইপুর আদালত ফাঁসির সাজা শুনিয়েছিল এবং সেই ঘটনায় অভিযুক্ত মুস্তাকিম সর্দার দোষী সাব্যস্ত হয়। সেই দোষী সাব্যস্ত মুস্তাকিম সর্দার উচ্চ আদালতে এই ফাঁসির সাজাকে চ্যালেঞ্জ করে গিয়েছে, মামলা দায়ের হয়েছে। আর অন্যদিকে তারই মাঝে আজই 7 মাসের শিশু সন্তানকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দোষী সাব্যস্ত, 24 ঘন্টার মধ্যে ফাঁসির সাজা। এই ঘটনায় আইনজীবীর কি বক্তব্য দেখুন। এবং ডিফেন্সও বলেছিল এই পয়েন্টগুলো উঠেছিল যে ওর বৃদ্ধা মা আছে এবং ওর বয়স্কম ইত্যাদি, ওই পয়েন্টগুলোর কাটল করার জন্য আমরা অনারেবল সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিয়েছি। যেটা মেন আর্গুমেন্টের পয়েন্ট ছিল আমার তরফে, আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় ক্রাক্স অফ দ্য কেস, যে ক্যালকাটা পুলিশ আজকে একটা ইতিহাস করলো, ক্যালকাটা পুলিশের এই মামলাটা, এবং বেঙ্গল জুডিশিয়ারি একটা ইতিহাসের পার্ট হলো। এই জন্য বলছি যে এই ধরনের মামলায় এখনো পর্যন্ত ডেথ সেন্টেন্স আমরা দেখতে পাইনি, কারণ এখানে মেয়েটি বেঁচে গেছিল বা এখন অবধি বেঁচে আছে। এই কোশ্চেনটা আমাদের বারবার উঠেছে যে এই মেয়েটির মার্ডার হয়নি, তাহলে কি আমরা ডেথ সেন্টেন্স চাইতে পারি? কিন্তু আমার দুটো প্রেয়ার ছিল। প্রেয়ারগুলো হলো যে যেহেতু 65 সাবসেকশন 2-তে এবং সেকশন 6-এ মার্ডারের প্রভিশন, এই ডেথসের প্রভিশন আছে, সেখানে কিন্তু কোথাও বলা হয়নি যে ভিকটিমকে মরতেই হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী রয়েছেন। সুবর্ণবাবু, 7 মাসের শিশুকন্যার সঙ্গে যৌন হেনস্থা নির্যাতনের ঘটনা শহর কলকাতার বুকে বটতলা থানা, যে বটতলা থানা এলাকা সেই কলকাতার নর্থ ডিভিশন, অর্থাৎ আরজিকর যে নর্থ ডিভিশনের অন্তর্গত, সেখানে এই ঘটনা। সুবর্ণবাবু, সেই ঘটনায় অভিযুক্ত রাজীব ঘোষকে গতকাল দোষী সাব্যস্ত, 24 ঘন্টার মধ্যে ফাঁসির সাজা। এই রায়কে কিভাবে দেখছেন? দেখুন, এই রায় ব্যাপার হচ্ছে যে এই যে পক্সো আইন অত্যন্ত কড়া এবং এই আইনের যা নিয়মাবলী আছে তাতে হচ্ছে যে সাজা এড়ানো খুব কঠিন। ফলে হচ্ছে যে আদালতকেও অনেক সতর্ক থাকতে হয়, দ্রুত বিচার করতে হয় এবং যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তাদেরকে অনেকটা এম্পাওয়ার করা থাকে, প্লাস তাদের কিছু বাধ্যবাধকতা থাকে। ফলে হচ্ছে যে পক্সো আইনের এই এখন দেখবেন অনেকগুলি পক্সো আইনে খুব দ্রুত বিচার এবং হচ্ছে সর্বোচ্চ সাজা ইত্যাদি পেল। এগুলো প্রয়োজন, এগুলো দৃষ্টান্ত অবশ্যই সমাজে।
কিন্তু ব্যাপার হচ্ছে যে পক্সো আইনে যদি করা যায় তাহলে অন্যদের ক্ষেত্রে কেন করা যাবে না, এইটাই হচ্ছে প্রশ্ন। যে পক্সো আইনের ক্ষেত্রে যেভাবে এগোচ্ছে তদন্ত এগোচ্ছে, যেভাবে বিচার প্রক্রিয়া এগোচ্ছে, অন্যদের ক্ষেত্রে অন্য ধর্ষণের মামলাতে কেন এগোবে না, এই প্রশ্নও কিন্তু সামনে আসছে বারবার। যে যদি পক্সো আইনে করতে পারে, যে একই ইনভেস্টিগেটিং এজেন্সি, একই বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি, তারা অন্যগুলোর ক্ষেত্রে কেন এত দীর্ঘসূত্রিতা দেখাচ্ছে, এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। একেবারে অনেক ধন্যবাদ চিকিৎসক সুবর্ণ গোস্বামী। যেমন জানালেন, পক্সো আইনে যদি কড়া শাস্তির বিধান থাকে তাহলে অন্যান্য ক্ষেত্রে, এবং একইভাবে এই নর্থ ডিভিশন কলকাতা পুলিশের সেখানেই আরজিকর কাণ্ড ঘটেছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার রয়েছেন। অর্চনাদি, কলকাতায় 7 মাসের শিশুকন্যা যৌন হেনস্থার ঘটনায় গতকাল দোষী সাব্যস্ত 24 ঘন্টার মধ্যে আজ ফাঁসির সাজা এবং পক্সো আইনে মামলা রুজু হয়েছিল। এই ঘটনাকে এই বিচার ব্যবস্থায় আজকে এই নির্দেশ, জয়নগরের পর ফারাক্কা আর এবার শহর কলকাতা, কি বলবেন? নিশ্চিতভাবে আমি ওয়েলকাম করি এরকম একটা ডিসিশন কোর্টের, এবং 40 দিনের মাথায়, যেখানে কলকাতায়, পশ্চিমবঙ্গে নারী নির্যাতন বেড়ে চলেছে, মহিলাদের ওপর রেপ করে মার্ডার এবং যেভাবে ট্রাফিকিং হচ্ছে, সেইখানে এই ঘটনাগুলো হওয়া উচিত। আর তারপরে যে এই যে 7 মাসের শিশুকন্যা, তাকে যৌন নির্যাতন এগুলো করা কোনো সুস্থ মাথার স্বাভাবিক পুরুষ করতে পারে না। এবং এগুলোর যে বিকারগ্রস্ত, এরা যে সমাজের পক্ষে কত হানিকারক, প্রতিদিন ওরা কি না কি করতে পারে। একটা 7 মাসের শিশু মা বাবার মাঝখানে রাস্তায় শুয়ে আছে, তাকে তুলে নিয়ে গিয়ে এই কাণ্ড করা, এটা আমি মনে করি মৃত্যুদণ্ড পরে তাকে বাকি সুযোগগুলো না দেওয়া, যে আবার হায়ার কোর্টে অ্যাপিল করবে, তারপরে সেখান থেকে রাষ্ট্রপতি অবধি দৌড়াবে, এগুলো একেবারে উচিত নয়। এরা সমাজের মানে সত্যিকারের, এদের শাস্তি হলেই তবেই সমাজ অন্তত আশ্বস্ত হবে, মানুষ আশ্বস্ত হবে, মেয়ের বাবারা অন্তত ঘুমোতে পারবে কিছু তো হয়েছে পশ্চিমবঙ্গে। অনেক ধন্যবাদ। ডক্টর অর্চনা মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোনে।